যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। একই সাথে হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি শর্ত না মানে তাহলে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা হবে না বলে জানিয়েছে ইরান। এদিকে বাব আল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। অনিশ্চিত হয়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের সম্ভাবনা। এর মধ্যেই হরমুজ প্রণালীর উপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে, অন্য কারো নয়, শুধুই আমাদের। আমি ইরানকে বিশ্বাস করি না, তারা প্রতিনিয়ত আমার সঙ্গে মিথ্যে বলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি শর্ত না মানে তাহলে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। তিনি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দিতে হবে। এছাড়া কাতার জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি। এমন পরিস্থিতির মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা বাব আল মানদেব এলাকায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এতে বেশ কয়েকজন হতাহত হয়। অন্যদিকে উপসাগরীয় ওমান সাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী বলেছে জাহাজটি ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করছিল। এদিকে চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফর করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ছাড়াও দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে লেবানন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রয়োজনীয় সংশোধনী এনে এই বিল পাশ করা হয়। ১২৮ সদস্য বিশিষ্ট আইনসভার অধিকাংশ সদস্য মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। তবে হিজবুল্লাহর সংসদীয় জোট এর বিরোধিতা করে। সংসদে উপস্থিত বিচারমন্ত্রী আদেল নাসার বিষয়টিকে দেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। নতুন এই ব্যবস্থায় মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। যদিও ২০০৪ সালের জানুয়ারি থেকে লেবাননে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক স্থগিতাদেশ ছিল, তবুও দেশটির আদালতগুলোতে নিয়মিতভাবে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আসছিল। লেবাননের বিচার মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় ২০২৫ সালের শেষ নাগাদও ৮৫ জন ব্যক্তি মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে কারাবাস করছিলেন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও তার চাচাতো ভাইকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দামেস্কের একটি আদালত। বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদ নির্বাসিত জীবনযাপন করছেন, তবে চাচাতো ভাই আতেফ নাজিব গত বছর থেকে কারাগারে আছেন। মঙ্গলবার দামেস্কের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত বাশার ও মাহেরের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বাশার আল আসাদ ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে রাশিয়া নির্বাসিত জীবনযাপন করছেন। পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন আদালত।
আসাদের ছোট ভাই মাহের আল আসাদ বর্তমানে বসবাস করছেন রাশিয়ায়। পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে তারও মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিফ, যাকে গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ আটক করেছিল, তাকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী আতেফ নাজিফের অপরাধের তালিকায় রয়েছে 15 বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা। সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর সাবেক সরকারের বিভিন্ন ব্যক্তির বিচার প্রক্রিয়া শুরু করেছে। আদালতে বক্তব্য দেওয়া বিচারক আল আরিয়ান বলেন, সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সিরীয় প্রেসিডেন্টের অপরাধগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। এসব অপরাধ কাজে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করেছিলেন তিনি। বাশার আল আসাদ প্রায় 14 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। সরকার বিরোধী আক্রমণ তীব্র হওয়ায় 2024 সালের ডিসেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি দামেস্ক থেকে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আসাদ সরকারের পতন ঘটে। নাহিদা রিন্থি, 71। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বসিত দেশটির মানুষ। এদিন দামেস্কের জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হয়ে স্লোগান ও জাতীয় পতাকা হাতে রায়ের প্রতি সমর্থন জানান তারা। এই রায়কে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখছেন তারা। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। স্লোগানে মুখর সিরিয়ার দামেস্কের জাস্টিস প্যালেস, হাতে সিরিয়ার পতাকা, চেহারায় উচ্ছ্বাস। বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নামেন বহু সিরিয়াবাসী। প্রায় 14 বছরের যুদ্ধ, হত্যা আর দমনপীড়নের পর সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের এই রায়কে নিজেদের জন্য ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখছেন তারা। এই রায়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেরা প্রদেশের মানুষ, কারণ 2011 সালে আসাদ বিরোধী আন্দোলনের প্রথম বড় বিক্ষোভের কেন্দ্র ছিল এই প্রদেশটি। আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। এত বছর পর হলেও সিরিয়ার বিপ্লবের জয় হয়েছে। আজ স্বৈরাচারের মৃত্যুদণ্ড হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, এই রায়ের সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের দীর্ঘদিনের ক্ষত। 14 বছর ধরে আমাদের স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করা হয়েছে। আজ সিরিয়ার মানুষের জন্য আনন্দের দিন। সেই সব শহীদের মায়েদের অভিনন্দন যারা এই দেশের জন্য সন্তান হারিয়েছেন। আসাদের পাশাপাশি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার ভাই মাহের আল আসাদকেও। মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবও, যিনি 2011 সালের দেরা বিক্ষোভ দমনে অভিযুক্ত ছিলেন। আদালতের এই রায়কে তাই সিরিয়ার নতুন অধ্যায়ের জবাবদিহির সূচনা হিসেবে দেখছেন দেশটির প্রসিকিউশন। আমরা এই রায়কে আধুনিক সিরিয়ার ন্যায় বিচারের পথে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি। যারা সিরীয়দের বিরুদ্ধে অপরাধ করেছে তাদের কাউকে দায় মুক্তি না দেওয়াই আমাদের লক্ষ্য। 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির আদালত। অরিসুল ইসলাম, 71। মিশরে কৃষি শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু। মিশরের সংবাদ মাধ্যম আল আহরামের খবরে বলা হয়েছে, ইসমাইলিয়া প্রদেশের আল দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী এল কাসাসিন শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই 13 ও 14 বছর বয়সী শিশু। স্থানীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হতাহত শ্রমিকদের বেশিরভাগই শারকিয়া প্রদেশের 2টি গ্রামের বাসিন্দা। তারা ইসমাইলিয়ার একটি খামারে কাজ করতেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 254 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর 70টির বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। পেরেইরাতে 36 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর কালির কিছু গ্রামীণ এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিস্তারিত নাহিদা রিন্থির প্রতিবেদনে।
কলম্বিয়ার 7.4 মাত্রার ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকারীদের তল্লাশি চলছে। শক্তিশালী এই ভূমিকম্পে নিহতর সংখ্যা বেড়েই চলছে। দক্ষিণ আমেরিকার এই দেশ জুড়ে 70 বারেরও বেশি আফটার শক হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে কম্পন ও প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এই আফটার শক অব্যাহত থাকবে, তবে সেটা কয়েকদিন, সপ্তাহ নাকি মাস তা নির্দিষ্ট করে জানায়নি। এখনও ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া জীবিত কিংবা মৃতদের খোঁজে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। মঙ্গলবার রাতে পেরিরাতে ধ্বংসস্তূপের নিচে 36 ঘন্টা আটকে থাকার পর ড্যানিয়েলা লার্গোজ সানচেজ নামে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বোগোতা ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। একই সাথে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয় একটি বিড়াল ছানাকেও। এ সময় উল্লাসে মেতে ওঠে জনতা। ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে অন্যতম কালি। সেখানে দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রখর রোদ উপেক্ষা করেও উদ্ধার কাজ চলছে সেখানে। হাতুড়ি, বেলচা এবং ভারী যন্ত্রপাতি দিয়ে কনক্রিটের পুরুস্তর সরিয়ে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জীবিতদের সন্ধানের পাশাপাশি বিদ্যুৎ সহ শহরের অবকাঠামো পুনরুদ্ধারের কাজও চলছে। কালির কিছু গ্রামীণ এলাকায় এখনও বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, অকার্যকর হয়ে আছে সড়কের ট্রাফিক সিগন্যালও। বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হওয়ার পর বর্তমানে সেখানে পরিষেবা স্বাভাবিক হয়েছে। এদিকে ভূমিকম্পের পর পেরু সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একটি দুর্যোগ সহায়তা দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাহিদা রিন্থি, ৭১। ভারতের মুম্বাইয়ের কুরলা এলাকায় ভূমিধসে অন্তত 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে বুধবার ভোরে চিরাগনগরের গাউসিয়া চাওলে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি ঢালের একটি অংশ ধসে পড়ে কয়েকটি বাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ চাপা পড়ে। ঘটনার পর একাধিক সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের অবস্থান শনাক্ত করতে বিশেষায়িত ভিকটিম ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন উদ্ধারকারীরা। মুম্বাইয়ের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য 3 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শেষে সম্ভাব্য এক হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আঙ্কারা ছাড়ার সময় তিনি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলেন। তারাই তাকে অন্য একটি ফ্লাইটে ভিন্ন একটি উড়োজাহাজে যাওয়ার অনুরোধ করেছিল। তবে ট্রাম্প দাবি করেছেন তিনি যে সামরিক উড়োজাহাজে চড়েছিলেন সেটি আসলে বেশি ঝুঁকিতে ছিল। গত 8 জুলাই আঙ্কারা বিমানবন্দরের টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প এয়ারফোর্স 1 উড়োজাহাজে উঠেছিলেন। পরে জানা যায় সেই সময় ক্যামেরার নজর এড়িয়ে একটি ক্যাটারিং ট্রাকের সাহায্যে তাকে গোপনে অন্য একটি সামরিক উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির 4 মানবাধিকার সংগঠন। মামলার অভিযোগে বলা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার ঠেকিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট। সংগঠনগুলোর দাবি আইসিসি এবং এর সঙ্গে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের ওপর বেআইনি আক্রমণ। মামলায় বিশেষভাবে ট্রাম্পের 2025 সালের ফেব্রুয়ারির নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা হয়। এছাড়া নেদারল্যান্ডসে অবস্থিত আইসিসি বর্তমানে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে 18টি তদন্ত পরিচালনা করছে। ইউক্রেন জুড়ে ফের বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। জবাবে রাশিয়াতেও হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে জাপোরোজিয়ায়। সেখানে অন্তত 6 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। নিহতরা একটি স্টিল প্লান্টের কর্মী। এই হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আছেন। পাশাপাশি কিয়েভেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বস্তুটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।